আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। জনরোষে ফুঁসছে তেল আভিভ, ইসরায়েলের রাস্তায় অপমান অপদস্থের শিকার নেতানিয়াহুর গাড়ি বহর ঘিরে চরম উত্তেজনা, মারমুখী অবস্থায় ইসরায়েলি জনগণ। ইউক্রেনের শীতকালীন আরও তাণ্ডব তীব্রতর করেছে রাশিয়া। ৫,৬৬০টি ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা পুতিন বাহিনীর, তীব্র হামলায় পরাজয়ের মুখে জেলেনস্কি সরকার। গাজায় গণবিয়ে, যুদ্ধের ক্ষত ভুলে নতুন জীবনের স্বপ্ন। পুনরায় চালু হচ্ছে ইরান পাকিস্তান তুরস্ক মালবাহী ট্রেন। পাকিস্তানের সেনা অভিযানে ভারত ঘনিষ্ঠ ৭ জঙ্গি নিহত। এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। আন্তর্জাতিক সম্মেলনে হাতে কেটলিয়ার কাপ নিয়ে চা বিক্রি করছেন মোদি, ভিডিওতে তোলপাড়। বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, নিরাপত্তায় কমান্ডো, স্নাইপার, ড্রোন, এআই। শিরোনামের পর এবার জানাবো পুরো খবর। জনরোষে ফুঁসছে তেল আভিভ, ইসরায়েলের রাস্তায় অপমান অপদস্থের শিকার নেতানিয়াহুর গাড়িবহর ঘিরে চরম উত্তেজনা, মারমুখী অবস্থায় ইসরায়েলি জনগণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির মামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তেল আভিভের আদালতে হাজির হতে গেলে তার গাড়িবহর ঘিরে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে। ঘটনাস্থলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত সদস্য মোতায়েন করতে হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানায়, নেতানিয়াহু সম্প্রতি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেছেন, যা ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী নেতারা অভিযোগ করেছেন এটি দুর্নীতি ঢাকা দেওয়ার অপচেষ্টা এবং আইনের শাসনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। নেতানিয়াহু বিরোধী বিভিন্ন সংগঠন ও ওয়াচডগ গ্রুপ বলেছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রধানমন্ত্রীও নন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, নেতানিয়াহু রেহাই পাবেন না। আদালতের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। কেউ কেউ প্ল্যাকার্ডে লিখেছিলেন, ইউ ওয়ন্ট বি স্পেয়ার্ড, তুমি রেহাই পাবে না। বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে চলা মামলার জট খোলার পরিবর্তে নেতানিয়াহুর ক্ষমার আবেদন বিচার ব্যবস্থাকে উপহাস করছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির আইনি উপদেষ্টারা এখন নেতানিয়াহুর ক্ষমার আবেদন পরীক্ষা করছেন। ইসরায়েলের আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার চলমান থাকলেও রাষ্ট্রপতি নির্দিষ্ট শর্তে ক্ষমা দিতে পারেন। তবে এমন নজির বিরল। আইন বিশেষজ্ঞদের মতে, ক্ষমা দেয়া হলে তা ইসরায়েলের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলবে। যদিও বিরোধিতা তীব্র, নেতানিয়াহু সমর্থকেরা রাস্তায় নেমেছিলেন। তাদের দাবি, দেশটিকে রাজনৈতিক অস্থিরতা থেকে বের করে আনতে মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি। কেউ কেউ বলেন, প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়েছেন বহু সংকটে, এখন তাকে অন্তহীন আইনি প্রক্রিয়ায় ফেলে রাখা ঠিক নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও আস্থা ভঙ্গের অভিযোগে বছরের পর বছর ধরে চলা আইনি লড়াই ইতোমধ্যে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনকে বিভক্ত করেছে। ক্ষমার আবেদন সেই বিভাজনকে আরো গভীর করেছে। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এবং আদালতের বাইরে রাস্তায় উত্তেজনার মধ্যে অনেক বিশ্লেষক বলছেন, এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আরেকটি মোড়। সূত্র জানায় টাইমস অফ ইসরায়েল। ইউক্রেনের শীতকালীন আরও তাণ্ডব তীব্রতর করেছে রাশিয়া। ৫,৬৬০টি ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা পুতিন বাহিনীর। তীব্র হামলায় পরাজয়ের মুখে জেলেনস্কি সরকার। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শীতকালীন সামরিক চাপ এবছর আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু নভেম্বর মাসেই মস্কো ৫,৬৬০টি ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার ড্রোন হামলা চালিয়েছে, যা চলমান যুদ্ধে অন্যতম বড় মাসিক তৎপরতা। পশ্চিমা সংস্থাগুলোর হিসেব বলছে, এই আক্রমণগুলো ছিল ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে অক্ষম করার একটি সমন্বিত প্রচেষ্টা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কো শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকভাবে জনগণের ইচ্ছাশক্তি ভাঙার চেষ্টা করছে। বিদ্যুৎহীনতা, ঠান্ডা ও যুদ্ধ সব মিলিয়ে তারা জনগণকে ক্লান্ত করে তুলতে চায়। এএফপির প্রতিবেদনে বলা হয়, শীতের শুরুতেই রাশিয়া রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই চাপ বাড়িয়েছে, যা তার আগের 3টি শীতকালীন অভিযানের ধারাবাহিকতা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় দেশের একাধিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। ফলে কিয়েভ, খার্কিভ ও দনিপ্রো সহ বিভিন্ন বড় শহরে ব্যাপক ব্ল্যাকআউট দেখা দেয়। হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা এবং জরুরি সেবার উপর সরাসরি প্রভাব পড়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, নাগরিকদের টার্গেট করা হচ্ছে। এটি শুধু যুদ্ধ নয়, মানবিক সংকট তৈরি করার চেষ্টা। যুদ্ধের মধ্যে কূটনৈতিক মেরুকরণও বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের জন্য একটি সমঝোতা ভিত্তিক শান্তি চুক্তি, যা কিয়েভের অনেকের কাছে রাশিয়ার পক্ষে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, এ নিয়ে আলোচনা এগোচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী এবং বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে শাটল ডিপ্লোমেসি শুরু করেছেন।
গাজায় গণবিয়ে, যুদ্ধের ক্ষত ভুলে নতুন জীবনের স্বপ্ন। দক্ষিণ গাজা ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাত ধরে হাঁটছিলেন ইমাম হাসান লাওয়া ও হিকমাত লাওয়া। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাকে নববধূ ইমান এবং সুরপরা হিকমত আরও কয়েকজন নবদম্পতির সাথে অংশ নিয়েছেন এক গণবিয়েতে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার একসঙ্গে 54 দম্পতির এই বিবাহ অনুষ্ঠানে 2 বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে। 27 বছর বয়সী হিকমাত লাওয়া বলেন, সবকিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করেছি। আল্লাহ চাইলে এই যুদ্ধের এখানে ইতি ঘটবে। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ আচার, কিন্তু চলমান যুদ্ধের সময়ে গাজায় বিয়ে আয়োজন প্রায় বন্ধ। ইসরায়েলের হামলার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আগের জমকালো আয়োজন এখন আর নেই। গাজা দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজার চলমান মানবিক সংকটের কারণে উৎসবকে ম্লান করে দিচ্ছিল। উপত্যকার 20 লাখ বাসিন্দার বেশিরভাগই ইমান ও হিকমাতের মতো বাস্তুচ্যুত। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলছে। যুদ্ধ চলাকালে এই নবদম্পতি নিকটবর্তী দেইর আল বালা এলাকায় পালিয়ে গিয়েছিলেন। সেখানে খাবার ও আশ্রয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা ছিল কঠিন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে নতুন জীবন সাজাবেন তারা, সেটাও জানেন না। হিকমাত বলেন, আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই। একসময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি, একটা চাকরি আর স্বাভাবিক জীবন। এখন আমার স্বপ্ন শুধু একটা, বসবাসের জন্য একটা তাঁবু। তিনি আরো বলেন, জীবন ফিরতে শুরু করেছে, কিন্তু আমরা যেমনটি প্রত্যাশা করেছিলাম তেমন কিছু হচ্ছে না। সাদা, লাল ও সবুজ রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরিহিত ইমান বলেন, কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। সূত্র টিআরটি ওয়ার্ল্ডের। পুনরায় চালু হচ্ছে ইরান পাকিস্তান তুরস্ক মালবাহী ট্রেন। পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি ঘোষণা করেছেন, ইসলামাবাদ তেহরান ইস্তানবুল রুটের মালবাহী ট্রেনটি 31 ডিসেম্বর 2025 তারিখে পাকিস্তানের রাজধানী থেকে আবারও যাত্রা শুরু করবে। মঙ্গলবার রাওয়ালপিন্ডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি বলেন যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী, তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর এই নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের রেলমন্ত্রী আরো যোগ করেন, ইসলামাবাদ তেহরান ইস্তানবুল কন্টেইনার ট্রেন পুনরুজ্জীবিত করার কর্মসূচি 31 ডিসেম্বর থেকে কার্যকর হবে। তিনি এও বিশ্বাস করেন যে এই সংযোগ ব্যবহারের মাধ্যমে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 7 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতদের ভারত সমর্থিত বলে দাবি করেছে সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR। সেনাদের ভাষ্য বলছে, সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় 2টি পৃথক অভিযানে এই জঙ্গিরা নিহত হয়। মঙ্গলবার প্রকাশিত ISPR এর বিবৃতিতে জানানো হয়, নিহতরা পুলিশ, সামরিক সদস্য, সাধারণ মানুষের ওপর হামলা এবং লক্ষ্য করে হত্যার সাথে সক্রিয়ভাবে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ওই এলাকায় ভারত সমর্থিত কোনো জঙ্গির উপস্থিতি থাকলে তাদের নির্মূল করতে অতিরিক্ত অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে দেশটির শত্রু জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি ভারতের সমর্থন আছে এবং এসব গোষ্ঠী পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে নয়াদিল্লি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে গত কয়েক বছর ধরে উগ্রপন্থীদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান বা TTP এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর কনভয়, টহলদল ও চেকপোস্টে হামলা চালাচ্ছে। এ কারণে সীমান্ত অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি প্রায় অস্থিতিশীল। এই প্রসঙ্গে ইসলামাবাদের দাবি, আফগানিস্তান এসব জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং তাদের পুনর্গঠনে ভূমিকা রাখছে। যদিও কাবুল সরকার এসব অভিযোগ নাকচ করেছে, দুই দেশের মধ্যে উত্তেজনাও এর ফলে কমেনি। গত অক্টোবর মাসে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ চরমে পৌঁছায়, যা এক পর্যায়ে দোহায় দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে গড়ায়। তবুও সীমান্তে উত্তেজনা এখনো স্থায়ীভাবে কমেনি বলে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা। তথ্যসূত্র আরব নিউজের। এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। জানিয়েছে কিডনি দানকে উৎসাহ দানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়, তাতে বলা হয়েছে আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না। ইসরায়েলি চ্যানেল N12 এর প্রতিবেদন বলছে গিনেসের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে। ফিলিস্তিনি অঞ্চল স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা মাতনা চাইম নামের একটি সংস্থা দাবি করেছে তারা মোট 2000 জন দাতাকে সংগঠিত করেছে যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছে। এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলতে গিনেস রেকর্ডসের জন্য আবেদন করেছিল সংস্থাটি। তবে ব্রিটেন ভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইসরায়েলের চ্যানেল 12 আরও জানায় গিনেস কর্তৃপক্ষ হঠাৎই প্রক্রিয়া স্থগিত করে মাতনা চাইমকে ইমেইলে জানিয়েছে যে তারা বর্তমানে ইসরায়েলি বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না। আন্তর্জাতিক সম্মেলনে হাতে কেটলি আর কাপ নিয়ে চা বিক্রি করছেন মোদি, ভিডিওতে তোলপাড়। রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। হাঁটছেন চায়ে বলো। এআই দিয়ে তৈরি এমনই এক ভিডিও শেয়ার করে বিতর্কে জড়িয়েছে কংগ্রেস। তবে প্রতিবাদে সরব হয়েছে ক্ষমতাসীন বিজেপিও। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ভিডিওতে শেয়ার করেছেন কংগ্রেস নেতা রাগিনী নায়েক। ক্যাপশনে লিখেছেন এটা আবার কে করলো। ভিডিওতে দেখা যাচ্ছে স্যুটবুট পরিহিত মোদি হাঁটছেন রেড কার্পেট ইভেন্টে, তার পেছনে রয়েছে নানা দেশের পতাকা। ফলে ধারণা করা যায় এখানে কোনো আন্তর্জাতিক সম্মেলনকে ইঙ্গিত করা হচ্ছে। মোদিকে বলতে শোনা যায় চায়ে বলো চায়ে। প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার পেশার পরিচয় ব্যবহার করছেন তিনি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে নিজের তুলনা করতে গিয়ে অতীতে তাকে বলতে শোনা গেছে 2014 সালে এক চাওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা, আমি কখনোই নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি, কিন্তু দেশবাসীর শক্তির উপর আস্থা রেখেছি। 10ম স্থানে থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। অনেকের ধারণা এবার মোদির সেই পরিচয়। প্রসঙ্গ তুলেই খোঁচা দিল কংগ্রেস। তবে এমন ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছে বিজেপি শিবির। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। ওরা আগেও চাওয়ালা বলে খোঁচা দিয়েছে, 150 মিনিটেরও বেশি সময় ধরে উত্তক্ত করে গেছে। এমনকি বিহারে মোদির মাকেও আক্রমণ করেছে। মানুষ ওদের ক্ষমা করবে না। সূত্র সংবাদ প্রতিদিন আর এনডিটিভির। বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন। নিরাপত্তায় কমান্ডো, স্নাইপার, ড্রোন আর এআই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা বলয় করে তুলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুতিনের জন্য নেয়া এই নিরাপত্তা ব্যবস্থা রাশিয়া প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে এক নৈশভোজে অংশ নেবেন তিনি। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দ্রাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজন সভাতে অতিথি থাকবেন তিনি। এনডিটিভি বলছে প্রেসিডেন্ট পুতিনের ব্যস্ত সময়সূচি চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে 4 ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তা কর্মী দিল্লিতে পৌঁছে গেছে। দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সাথে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তা কর্মীরা। বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। এরই সাথে শেষ করব এখনকার জাগো টিভির আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জনরোষে ফুঁসছে তেল আভিভ, ইসরায়েলের রাস্তায় অপমান অপদস্থের শিকার নেতানিয়াহুর গাড়িবহর ঘিরে চরম উত্তেজনা, মারমুখী অবস্থায় ইসরায়েলি জনগণ। ইউক্রেনের শীতকালীন আরো তাণ্ডব তীব্রতর করেছে রাশিয়া। 5660টি ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা পুতিন বাহিনীর। তীব্র হামলায় পরাজয়ের মুখে জেলেনস্কি সরকার। গাজায় গণবিয়ে, যুদ্ধের ক্ষত ভুলে নতুন জীবনের স্বপ্ন। পুনরায় চালু হচ্ছে ইরান, পাকিস্তান, তুরস্ক মালবাহী ট্রেন। পাকিস্তানের সেনা অভিযানে ভারত ঘনিষ্ঠ 7 জঙ্গি নিহত। এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক।
আন্তর্জাতিক সম্মেলনে হাতে কেটলি আর কাপ নিয়ে চা বিক্রি করছেন মোদি, ভিডিওতে তোলপাড়। বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, নিরাপত্তায় কমান্ডো, স্নাইপার, ড্রোন, এআই। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সবাইকে।